Dear students, today I would like to discuss on a prose. The name of the prose is The Eye's Habit, written by Ruskin Bond. Actually, it is a short story. So first of all, we have to know some of the features of a short story. শর্ট স্টোরির কিছু বৈশিষ্ট্য আমরা আগে দু চার কথা বলি। It contains a limited number of characters, মানে a short story contains a limited number of characters covering a short span of time. অল্প সংখ্যক ক্যারেক্টার একটা কভারিং এ শর্ট অল্প সময়ের জন্য এটাতে থাকে। It focuses on one single incident with a single plot. একটাই ছোট্ট ঘটনা with a single plot এটা লেখা হয়। Conflict is the essence of each and every short story. প্রত্যেকটা শর্ট স্টোরিতে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকে, ক্যারেক্টারের বিভিন্ন রকম দ্বন্দ্ব আমরা দেখতে পাই। It may or may not have a sudden twist with an abrupt ending. শর্ট স্টোরিতে একটা টুইস্ট বা গল্পের একটা মোচড় বা বাঁক থাকে এবং গল্পটা হঠাৎ করে শেষ হয়ে যায়, অ্যাব্রাপ্ট এন্ডিং, যে শেষ হয়ে হইল না শেষ, ওই যে কনসেপ্টটা সেটা প্রত্যেকটা শর্ট স্টোরিতে থাকে। শর্ট স্টোরি ব্রেভিটি থাকবে, সংক্ষিপ্ত হবে, ব্রেভিটি ইজ এ মাস্ট ইন এ শর্ট স্টোরি, বাট সামটাইমস ইট মে বি লঙ্গার, বাট উই ক্যান সি ইট অ্যান্ড রিড ইট ইন ওয়ান গো উইদাউট লুজিং আওয়ার কনসেন্ট্রেশন। আমাদের কনসেন্ট্রেশনটা লুজ না করে আমরা বড় হলেও একবারে ওটা পড়ে নিতে পারবো। এই সমস্ত ফিচার্সগুলো মোটামুটি শর্ট স্টোরিতে থাকে। দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের এখানেও এগুলো আছে, আমরা পড়ানোর সময় দেখিয়ে দেব। এবার আসি রাস্কিন বন্ড সম্বন্ধে। রাস্কিন বন্ড ইজ অ্যামং দোজ ইন্ডিয়ান রাইটার্স হু বিকেম ফেমাস রাইটিং ইন ইংলিশ। তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান রাইটার অফ ব্রিটিশ ডিসেন্ট, ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক, এবং তিনি খুবই বিখ্যাত, জীবন্ত কিংবদন্তি, এখনও বেঁচে আছেন। তার যে সমস্ত গল্পগুলো আমরা পাই, সমস্ত তার লেখার মধ্যে আমরা কিছু কমন জিনিসপত্র দেখতে পাই। দেরাদুন, মসৌরি, সিমলা, হিমালয়ান পাদদেশের যে সমস্ত জিনিসপত্রগুলো, জায়গা, ট্রেন জার্নি, প্রকৃতির বিভিন্ন যে পার্ট অ্যান্ড পার্সেল, সে সমস্ত লেখা তার লেখাতে আমরা ফুটে উঠেছে দেখেছি। আবার দেখা যায় যে তিনি ডিফারেন্টলি অ্যাবলেড, যারা প্রতিবন্ধী, তাদের প্রতি তাঁর একটা সফট কর্নার ছিল, যেটা আমরা তার অনেক গল্পে আমরা পেয়েছি। তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন এবং তার সেই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তিনি তার লেখনীতে প্রকাশ পায়, এটা আমরা দেখেছি। এই যে শর্ট স্টোরিটা, এটা হচ্ছে দ্য আইজ হ্যাবিট, এই টাইটেলটা নিয়ে ওয়াজ পাবলিশড ইন দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এখানে এটা প্রকাশ পেয়েছিল। কিন্তু এর আগে এর দুটো নাম ছিল, দ্য আইজ আর নট হিয়ার একটা নাম, আর দ্য গার্ল অন দ্য ট্রেন। দ্য আইজ আর নট হিয়ার অ্যান্ড দ্য গার্ল অন দ্য ট্রেন, এই দুটো নাম আগে ছিল, কিন্তু এটা মোস্ট পপুলারলি নোন অ্যাজ দ্য আইজ হ্যাবিট। এবার দেখো, দ্য আইজ হ্যাবিট, এই টাইটেলটার দিকে তাকালে আমরা যে মানেটা, বাংলা মানেটা পাই, আখির আছে এটি, বা চোখের যেটি আছে। তাহলে এটি বলতে কি, ইট বলতে কি, চোখের কি আছে? জেনারেলি আমরা পাই চোখের যে সাইট বা ভিশন, আমাদের যে দৃষ্টিশক্তি, চোখ দিয়ে আমরা দেখি, ঠিক আছে তো। কিন্তু এই গল্পটার মধ্যে আমরা দেখব অনেক আইরনি আছে, সিচুয়েশনাল আইরনি আছে। দ্য টাইটেল ইটসেলফ ইজ অ্যান আইরনিক্যাল টুইস্ট। গল্পটা আমি একটু সামারি বা সিনপসিস বললে তুমি বুঝতে পারবে খানিকটা। এখানে গল্পটার যদি আমি সিনপসিসটা করি, তাহলে আমরা দেখব যে একটা ট্রেন জার্নি, সেখানে সিঙ্গেল ইনসিডেন্ট, সিঙ্গেল প্লট যাই বলো, ট্রেন জার্নিতে দ্য অথর বা ন্যারেটর, এখানে যে সে নিজেই হচ্ছে ব্লাইন্ড, এবং তার সঙ্গে একটা মেয়ের সেখানে পরিচয় হবে ট্রেন জার্নির মধ্যে, তাদের মধ্যে কনভারসেশন হবে, এবং সেখানে কিছু হিউমার পাবো, উইট পাবো,
বা ফ্ল্যাটারি, হ্যাঁ, সেগুলো আমরা এখানে পাবো। এবং শেষে গিয়ে মেয়েটা ট্রেন থেকে নেমে যাবে। ইন দ্য মিন টাইম কী ঘটনা হচ্ছে সেটা গল্প পড়ার সময় জানতে পারবো। ট্রেনটা নেমে যাবে একটা স্টেশনে, এবং আরেকজন কো প্যাসেঞ্জার, সেকেন্ড কো প্যাসেঞ্জার, সে আসবে এবং তার সঙ্গে লেখকের একটু কথা হবে। এবং একদম শেষে গিয়ে যে ক্যাটাস্ট্রফি বা চূড়ান্ত পরিণতিতে আমরা দেখতে পাবো গল্পে, সেখানে দ্য গার্ল হারসেলফ ওয়াজ ব্লাইন্ড। সে মেয়েটাও নিজেই হচ্ছে ব্লাইন্ড। লেখক ব্লাইন্ড, কিন্তু সে সারাক্ষণ গল্পের মধ্যে দেখবা তার একটা দ্বন্দ্ব থাকবে যে সেই অন্ধত্বটা সে লুকানোর চেষ্টা করবে, যে কনফ্লিক্ট যে ব্যাপারটা, যে অন্য কেউ সেটা বুঝতে পারছে কি পারছে না, সে কনসাসলি ট্রাইস টু হাইড হিজ ব্লাইন্ডনেস। দেখবো আমরা সবসময় সর্বদা চেষ্টা করছে তার অন্ধতাকে ঢাকার। এবং আলটিমেটলি সে বিফুল্ড হয়ে যাবে যখন সে কন্ট্রারি টু হিজ এক্সপেকটেশন সে দেখতে পাবে যে মেয়েটা হচ্ছে ব্লাইন্ড, ঠিক আছে তো। এবং সেটা হচ্ছে হঠাৎ করে একটা সাডেন টুইস্ট সেই গল্পের মধ্যে চলে আসবে একদম লাস্টে, এবং গল্পটা অ্যাব্রাপ্ট এন্ডিং হঠাৎ করে শেষ হয়ে যাবে। ছোট গল্পের আমি কিছু বৈশিষ্ট্য এখানে বলে দিলাম। এখানে দুটো মূল ক্যারেক্টার আছে, যে ব্লাইন্ড গার্ল এবং হচ্ছে দ্য ন্যারেটার, নিজেও সে ব্লাইন্ড, এবং ওই সেকেন্ড কো প্যাসেঞ্জার আছে, মূলত আর দু একজন আছে, সেগুলো লেস সিগনিফিক্যান্ট। টুইস্টটা আছে গল্পে, কনফ্লিক্টটা আছে, অ্যাবডাপ্ট এন্ডিং আছে, ছোট সংক্ষিপ্ত গল্প, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমাদের এই শর্ট স্টোরিটা আমাদেরকে পড়তে হবে। এবার যেটা বলছিলাম যে ইট দ্য আইজ হ্যাবিট, এখানে আইরনিক্যাল টুইস্ট, কারণ চোখের সাধারণত দৃষ্টিশক্তি থাকে, কিন্তু আমরা গল্পে পুরোটা যখন পড়ব তখন দেখব যে এই ইট বলতে তাদের যে ইনার ভিশন অফ দেয়ার আইজ, ঠিক আছে তো, দেয়ার আইজ হ্যাভ দেয়ার ওন ইনার ভিশন, তাদের নিজস্ব যে অন্তর্দৃষ্টি সেটা আছে, এবং সেটার মাধ্যমেই গল্পটা এগিয়ে যাচ্ছে উইদাউট সিইং এনিথিং। তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু গল্পটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই আইজ ইট বলতে কিন্তু ওই যে ইনার ভিশন এটাকেই বোঝাবে, ঠিক আছে তো। এবার আমরা গল্পের মধ্যে সরাসরি ঢুকি। দেখো, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত আমি ট্রেনে একাকেই ছিলাম, মানে এই কথাটার মানে হচ্ছে আই ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু রোহানা। রোহানা পর্যন্ত আমি একাকেই ছিলাম। এই যে রোহানা একটা এই জায়গা, স্মল টাউন ইন ইউপি, হ্যাঁ, সেই জায়গার কথা এখানে বলা হয়েছে। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে প্রবেশ করলো। এবার দেখো, আই হ্যাড, মানে এই গল্পটা কিন্তু লেখা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে, ফার্স্ট পার্সন ন্যারেটিভে পুরো গল্পটাকে বর্ণনা করা হবে। এবার দেখো, দ্য কাপেল হু সর অফ, যে কাপেলটা স্বামী স্ত্রী তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার পিতামাতা ছিল। এই প্রবাবলি কথাটার গুরুত্ব আছে, আমি পরে বলছি। দে সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, তাদের দেখে মনে হচ্ছিল তার স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তারা খুবই উদ্বিগ্ন। অ্যান্ড দ্য উম্যান গেভ দ্য গার্ল, এবং মহিলাটা সেই মেয়েটাকে দিচ্ছিল ডিটেলড ইনস্ট্রাকশন, একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, কি অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসগুলোকে রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে সে বাইরে উঁকি মারবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে স্ট্রেঞ্জার্স মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তির সঙ্গে সে সংস্পর্শ বা কথাবার্তাকে সে এড়িয়ে চলবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমি আগের আমার ভিডিওগুলোতে বলেছি, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইন পড়তে হবে। বিশেষ করে প্রোজের ক্ষেত্রে তো অবশ্যই যে কোনো লাইন থেকে কোশ্চেন দিতে পারে, শর্ট কোশ্চেন, হ্যাঁ, বড় কোশ্চেন, যে কোনো লাইন তোমার সব কিছু অ্যাজ ইফ মেমোরাইজ, স্মৃতিতে রেখে দিতে হবে। এই যে বলছে যে তার ট্যাগ কোশ্চেনে থাকে যে তাকে যে তার যে প্যারেন্টস, প্রবাবলি হার প্যারেন্টস যারা, তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে, বা সেই এই যে এটাকে তোমার তখন লিখতে হবে যে অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। ঠিক আছে, এবার দেখো প্রবাবলি কথাটা বলছে কেন। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, প্রবাবলি কথাটা বলছে কারণ আমি প্রথমেই বলেছি যে ন্যারেটর ওয়াজ হিমসেলফ ব্লাইন্ড, ন্যারেটর ব্লাইন্ড ছিলেন, তাহলে তাকে অ্যাজাম করতে হবে যে ওই যে যারা এসছেন তারা কে হতে পারে। এবার তাদের যে প্যারেন্টাল অ্যাটিটিউড, প্যারেন্টাল যে গাইড তারা মেয়েটাকে করছে, এটার মাধ্যমে তিনি খানিকটা অ্যাজাম করছেন যে তাদের এটা হয়তো পিতা মাতাই হতে পারে। এবং যেহেতু তিনি অন্ধ, তাকে এটা ভেবে নেওয়া ছাড়া আর কোনো তার উপায় নেই। ঠিক আছে, এবার দেখো,
দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা বিদায় জানালেন এবং ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় সম্পূর্ণভাবে অন্ধ ছিলাম। দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে কিন্তু এটা বোঝা যাচ্ছে দ্য অথর দ্য ন্যারেটর ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ, জন্মের থেকে তিনি জন্মান্ধ ছিলেন না। অথবা এমন হতে পারে হি ওয়াজ নট ব্লাইন্ড অ্যাট দ্য টাইম অফ ন্যারেটিং দ্য স্টোরি, যখন তিনি গল্পটা বলছেন তখন তিনি অন্ধ ছিলেন না, কিন্তু যখন লিখছেন বা বলছেন, মেমোরাইজ করছেন স্মৃতি থেকে, তখন কিন্তু অন্ধ ছিলেন না। কিন্তু যখন ঘটনাটা ঘটছে অ্যাট দ্য টাইম হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলেন। এবং যারা অন্ধ তাদের কিন্তু অন্য সেন্সগুলো বেশি কাজ করে। তাই বলছে মাই আই ইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার আইস চোখটা অনলি সংবেদনশীল ছিল কি লাইট অ্যান্ড ডার্কনেস, মানে আলো এবং অন্ধকার। অ্যাকচুয়ালি অন্ধ লোকেরা দে ক্যান ডিফারেন্সিয়েট লাইট ফ্রম ডার্কনেস, এই জিনিসটা তারা করতে পারে। I was unable to tell what the girl looked like, আমি যেহেতু আমি অন্ধ ছিলাম, আমি মেয়েটা কেমন দেখতে আমি ঠিক বলতে সক্ষম ছিলাম না। বাট আই নিউ, কিন্তু আমি বুঝতে পারছিলাম শি ওর স্লিপার্স, সে চটি পরে রয়েছে বা চটি জুতা পরে রয়েছে। কিভাবে বুঝতে পারছিলাম? ফ্রম দ্য ওয়ে, যেভাবে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস, তার হিল সেখানে আঘাত করে যে শব্দটা করছিল, ঠিক আছে, তো সেইটা থেকে বুঝতে পারছিল যে সে চটি পরে আছে। এই যে সাউন্ড থেকে, তার মানে কি, যে দে আর ওভার সেন্সিটিভ টু সাউন্ড অ্যারাউন্ড দেম, ঠিক আছে তো। বাট দ্য অথর ওয়াজ ওভার সেন্সিটিভ টু সাউন্ড অ্যারাউন্ড দেম অ্যাজ হি ওয়াজ ব্লাইন্ড, যেহেতু সে ব্লাইন্ড আর কি। আর এই যে গার্লটা কেমন দেখতে, এই ব্যাপারটা তার মনের মধ্যে আসছে, মানে এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারছি দ্য ন্যারেটর শোজ হিজ ইন্টারেস্ট, হ্যাঁ, ইনটু দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল ফ্রম দ্য ভেরি আউটসেট, ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটার প্রতি যেন অ্যাজ ইফ শি শোজ হিজ ইন্টারেস্ট, তার ইন্টারেস্টটাকে তিনি দেখিয়েছিলেন। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। অ্যাকচুয়ালি এখানে দেখো আচ্ছা এই লাইনটাকে বলে নিই। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, যেহেতু তিনি অন্ধ তার কিছুটা সময় লাগছিল তার লুকসটা কেমন হবে, যেহেতু তাকে কল্পনা করতে হবে, ইনার ভিশন দিয়ে দেখতে হবে দেখতে কেমন ছিল, সেটা জন্য খানিকটা সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সঙ্গে সঙ্গে তার ইনঅ্যাবিলিটির কথা তিনি বলছেন যে হয়তোবা আমি সেটা কখনোই বুঝতে পারবো না কেমনটি তার দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার যে আওয়াজ, যেটা একটু পরে বলবে আর কি, তার আওয়াজটা সেটাকে পছন্দ করেছে। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবার এমনকি তার যে চটি জুতোর আওয়াজ সেটাও লেখকের বা ন্যারেটরের পছন্দ হয়েছে। তার মানে এটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য গার্ল ফ্রম দ্য ভেরি বিগিনিং, তিনি তার প্রথম থেকেই ক্যাপটিভেটেড, একটা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন, হ্যাঁ, ওটা থেকে। এবং এখানে একটা জিনিস দেখবে যে এই যে অ্যাকচুয়ালি ইট ইজ নট এ লাভ স্টোরি, এটা কিন্তু ভালোবাসার গল্প না, বাট দে আর দ্য মেন ক্যারেক্টার্স আর ইমবিউড উইথ সেন্সুয়াসনেস অফ লাভ, তাদের একটা সেন্সুয়াসনেস অফ লাভের মাধ্যমে যেন তারা বুননটা তাদের আছে। তাহলে এরপর কি বলছে যে লেখক হয়তো অনেকটা গ্যাদারিং এনাফ কারেজ, অনেকটা কারেজ সঞ্চয় করে তিনি মেয়েটাকে বলছেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, দেহরা মিন্স দেরাদুন এখানে হতে পারে। আই আস্ট, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি এখান থেকে একবার দেহরায় যাবেন। তারপরে দেখো আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, এখনও মেয়েটা কোনো উত্তর দিল না। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন দ্য ডার্ক কর্নার, আমি হয়তো বা কোনো একদম কোনার দিকে একটা ডার্ক কর্নারে বসেছিলাম। কেন বলছেন? বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার যে ভয়েসটা সেই মেয়েটাকে স্টার্টেল করে দিল, নাড়িয়ে দিল। এখানেও কারণ আছে, অ্যাজ দ্য গার্ল থট হার টু বি দ্য অনলি প্যাসেঞ্জার অ্যান্ড বিকেম সারপ্রাইজড, সে মেয়েটাও ভেবেছিল হয়তো এখানে আর কেউ নেই, সেও যেহেতু অন্ধ, এখনও লেখক এটা জানে না। শি গেভ আ লিটিল এক্সক্লামেশন, তিনি একটা এক্সক্লামেশন দিলেন ছোট্ট করে, অ্যান্ড সেড, বললেন, আই ডিড নট নো এনিওয়ার এলস ওয়াজ হিয়ার, আমি বুঝতে পারিনি যে এখানে কেউ আছে। এবার লেখক এমনভাবে মেয়েটার সঙ্গে বিহেভ করছে যে দ্য ন্যারেটর, লেখক মানে এখানে ন্যারেটরের কথা বলছি, দ্য ন্যারেটর অ্যাসিউমড হার টু বি এ সাইটেড পার্সন, মেয়েটাকে একটা সাইটেড পার্সন হিসাবেই দেখছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত এখানেই থাক, আমরা নেক্সট দিন পরের পার্ট নিয়ে পরের ভিডিওতে আবার আলোচনা করব। থ্যাংক ইউ।